10:05 এখনো সবাই জয়েন করছে। হ্যাঁ তো এর আগে কি ক্লাস ছিল না? না ম্যাডাম, 10টার সময় তো আমাদের ক্লাস শুরু হয়। 10টার সময় শুরু হয়। তোমাদের বোধহয় ইয়ে পূজার ছুটি আছে না? জি ম্যাডাম, 22 অক্টোবর থেকে 27 অক্টোবর অফিসিয়ালি বলুন। 22 অক্টোবর থেকে 27 অক্টোবর। ওই সময় পড়াশোনা করে ফেলতে হবে সব। কিন্তু 22 অক্টোবর তো মানে আমাদের ক্লাস পরীক্ষা সবই হবে, ওই দিন কিভাবে ছুটি হলো আমাদের, আমরা আসলে বুঝলাম না। এখন যেভাবে নোটিশ আসছে, এতদিন তো ছুটিই কাটালা, এখনো তো ছুটির মধ্যেই আছো, তাই না? ম্যাডাম ক্লাস এক্সাম সবই হচ্ছে, আসলে ছুটি কিভাবে কাটালাম। এখন ক্লাস তো হবে না, শুধু পরীক্ষা হবে। ম্যাডাম ক্লাস শুনেছিলাম, আমি ঠিক আসলে জানি না, ম্যাডামের সাথে আমার কথা হয়নি। কি বললে? ম্যাডাম এখন আসলে ঠিক করে জানি না যে ক্লাস হবে কি হবে না। না ক্লাস মানে তো অনলাইন ক্লাস, লেকচার ক্লাস গুলো তো হবে না। জি ম্যাডাম, কিন্তু 22 তারিখটা হবে সেটা বলেছি। হ্যাঁ 22 22 তারিখ তারিখে ক্লাস হবে। 22 তারিখে হবে। নোটিশটা কি আসছে বলো তো? ম্যাম নোটিশটা ছিল যে 22 থেকে 27 তারিখ পর্যন্ত বন্ধ, কিন্তু যদি শিডিউল কোনো পরীক্ষা আগে থেকে দেয়া থাকে সেটা যেন আমরা দিই। হবে। কিন্তু তাহলে তারপর 22 শাহনাজ ম্যাডাম বলেছিলেন যে আচ্ছা ঠিক আছে, কোনো শিডিউল পরীক্ষা হবে না। আচ্ছা শাহনাজ বললে তো তাহলে হবে না। এখন 22 থেকে তো 22-এ ক্লাস হবে না তো, তাহলে কেন বলছো 22-এ হবে? 22 থেকে লেখা না জি ম্যাডাম, 22 থেকে লেখা। তাহলে? তো শুনেছিলাম যে ক্লাস হবে ম্যাডাম। যাই হোক, আচ্ছা সে দেখি, ম্যাডামরা হয়তো না দিতে পারে। শুনেছিলে? ম্যাডাম যে ক্লাস পরীক্ষা দুটোই হবে, না ক্লাস তারপর তো হয়তো সিদ্ধান্ত দিয়েছিলেন যে হবে না। না, অফিস থেকে তো নোটিশ আসছে অনলাইন ক্লাস গুলো হবে না, কিন্তু শিডিউল পরীক্ষাগুলো হবে। ওকে ম্যাডাম। ক্লাস হবে তা না। তুমি পড়েছো এটা জি ম্যাডাম। নোটিশ? তাহলে তো ওখানে বলাই আছে। আচ্ছা আমি শুরু করি আর কথা না বাড়িয়ে। আমাদের আজকে কি পড়ার কথা? ম্যাডাম আমরা তো আসলে এন্ডোক্রাইনোলজি শুরু করেছিলাম, আপনি আমাদের শুরু করে দিয়েছিলেন। হুম আজকে কি পড়ার কথা? আচ্ছা আইটেম টু। হুম আজকেও এন্ডোক্রাইনোলজি পড়ানোর কথা ছিল, লাস্ট তো অনেক বড়, দিয়েছি। কতগুলো আইটেম? এন্ডোক্রাইনোলজিতে তো কটা আইটেম? হুম অনেকগুলো আইটেম নাকি? একটা কার্ডে কটা আইটেম থাকে? আমি একটু আইটেম কার্ডটা দেখি। ম্যাডাম 6টা আইটেম আছে এখানে। আমরা কোনটা পড়ছিলাম? না আইটেম টু। হ্যাঁ আইটেম 2 পড়ছিলাম আমরা। নিপা বলতে পারো না কেন? নিপা ম্যাম বলেছি যে আইটেম টু করেছিলাম আমরা, আমি বলেছিলাম কিন্তু। আচ্ছা নিপা তো বলতে পারলো না, এন্ডোক্রাইনোলজি এন্ডোক্রাইনোলজি বললো খালি। স্যার আমি আইটেম টু আসলে বলেছিলাম, এখন শুনতে পাইনি। এখন আইটেম সরি টু ম্যাডাম। কতটুকু পড়েছিলাম বলো তো? ম্যাডাম আমরা ফার্স্টে হরমোন শুরু করেছিলাম এবং ম্যাম গ্রোথ হরমোনের ফাংশন পর্যন্ত। ফাংশন সব করানো হয়েছিল? গ্রোথ হরমোনের ফাংশন সবগুলো হয়েছিল? ম্যাম কার্বোহাইড্রেট মেটাবলিজম পর্যন্ত। হ্যাঁ কার্বোহাইড্রেট মেটাবলিজম। তাহলে আমরা গ্রোথ হরমোনটা দেখি।
গ্রোথ হরমোনটা কি, এটা কি ধরনের ক্লাসিফিকেশন তো এখনো হয়নি, 1 নাম্বার চ্যাপ্টার হয়নি, নেক্সট উইকে হবে, তাহলে ঠিক আছে। এটা একটা পলিপেপটাইড, হ্যাঁ, হরমোন। হরমোনের ক্লাসিফিকেশনে দেখা যায় প্রোটিন অ্যান্ড পলিপেপটাইড একটা গ্রুপ থাকে। তাহলে গ্রোথ হরমোন একটা পলিপেপটাইড হরমোন যেটা কন্টেন্ট করে 191 অ্যামাইনো অ্যাসিড and secreted from the somatotropic cells. And growth hormone is anabolic hormone. It is anabolic hormone, so which produce positive nitrogen balance. Positive nitrogen balance growth hormone টা করে, এবং গ্রোথ হরমোনের রিসেপ্টর এখানে আমার কাছে দিয়ে দিন, আমার কাছে দিয়ে দিন। গ্রোথ হরমোনের রিসেপ্টর তোমরা আগে প্রথম চ্যাপ্টারটা দেখবে, মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোন, ওটার মধ্যে দেখতে পাবে যে মেকানিজম অফ অ্যাকশন অফ হরমোনের মধ্যে দেখতে পাবে যে অনেকগুলো মেকানিজম আছে। তখন মেকানিজম গুলো ভালো করে পড়তে পারবে। শুধু এখন যেটা সেটা এইটুকু জানো যে এটা হরমোন রিসেপ্টরের সাথে কম্বাইন করে, এবং এই এই যতটুকু আমি দিয়েছি সাইটোকাইন রিসেপ্টর সুপার ফ্যামিলি হিসেবে কাজ করে, এবং এরা একটা ডায়ামারাইজেশন হয়। এই রিসেপ্টর গুলো দুটো পোর্শন থাকে, একটা এক্সট্রাসেলুলার, একটা ইন্টারসেলুলার। ইন্টারসেলুলার পোর্শনে ফসফোরাইলেশন হয় এবং আলটিমেটলি প্রোটিন সিনথেসিস করে। এটা হচ্ছে গ্রোথ হরমোনের রিসেপ্টরের মেকানিজম অফ অ্যাকশন। ডিটেলস আছে 1 নাম্বার চ্যাপ্টারে। আমরা যখন একটা চ্যাপ্টারে যাব তখন আমরা এটা দেখতে পাবো। তারপরে প্লাজমা লেভেল, ম্যাক্সিমাম হরমোন দেখবে প্রোটিন বাউন্ড থাকে, প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড থাকে। তোমরা তো পড়া হয়ে গেছে না, থাইরয়েড? জি ম্যাডাম। থাইরয়েড পড়া হয়ে গেছে না? ওটা কার সাথে বাইন্ড করে? জি ম্যাডাম। থাইরয়েড কার সাথে বাইন্ড করে? দেখো কিছু পড়ো নাই। ওগুলো নিয়ে অবশ্য আলোচনা পরে করব। খাতায় লেখা সবাই অনেক ভুল করেছো, 2টো কোশ্চেনের মধ্যে অনেক ভুল। আচ্ছা, ওটা পরে ছুটির পরে আমি ওটা নিয়ে ডিসকাস করব। সবগুলো খাতা আগে দেখে নেই। তারপরে বলো, কার সাথে বাইন্ড করে গ্রোথ হরমোন, থাইরয়েড হরমোন? আচ্ছা, একটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে। এটা এখন সরি দেখো, ম্যাডাম, থাইরয়েড হরমোন হয়নি। ফারহানা থাইরয়েড পড়ায়নি? ম্যাডাম তো আইটেম 5 পড়াচ্ছেন। ম্যাডাম লাস্ট ক্লাসে ম্যাডাম আইটেম লাস্ট 5 শুরু করেছেন। রেসপিরেটরি কার্বের আইটেম 5। 5, আচ্ছা ওদের হয়ে গেছে ডেন্টালদের। আচ্ছা ঠিক আছে, তাহলে আসবো যখন তখন দেখবো যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে। হরমোন গুলো সাধারণত একটা ফ্রি কমই থাকে, বেশিরভাগ পোর্শনই এদের একটা প্লাজমা বাইন্ডিং প্রোটিন থাকে। তার মানে প্লাজমা প্রোটিন যেটা, সেই প্রোটিনের সাথে এরা বাইন্ড করে থাকে। এবং এখানে অমনি গ্রোথ হরমোন, 50% of the growth hormone, circulatory growth hormone is combined with plasma protein, that is it is in bound form, যেটা it binds with the plasma protein. তারপরে আসো, its half life is 20 minutes. এটার half life হচ্ছে 20 minutes. 20 minutes half life মানে কি, after 20 minutes the level of the growth hormone reduced to half, and next it reduced to another half. এইভাবে মেটাবলাইজড হয়ে যায়, এবং এটার হাফ লাইফ হচ্ছে 20 মিনিটস। তার মানে প্লাজমাতে এটা 20 মিনিটস পরে
যার প্লাজমা নর্মাল লেভেল তার চেয়ে 50% রিডিউস হয়ে হাফ হয়ে যায়। এবার আসে ফাংশন অফ দ্য গ্রোথ হরমোন, এটা আমরা দেখেছিলাম। প্রোটিন মেটাবলিজমের জন্য এই যে অনেকগুলো এটা আগে দিয়েছি। এই যে প্রোটিন মেটাবলিজম হচ্ছে, এটা প্রোটিন অ্যানাবলিক হরমোন। আগে একদম শুরুতেই আমরা বললাম গ্রোথ হরমোন ইজ প্রোটিন অ্যানাবলিক হরমোন। সো ইট সিনথেসিস প্রোটিন, এবং প্রোটিন সিনথেসিসের জন্য যতগুলো স্টেপ সবগুলোই গ্রোথ হরমোন করে। একটা হচ্ছে এন্ট্রি অফ দ্য অ্যামাইনো অ্যাসিড ইনটু দ্য সেলস, দেন ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এন্ড ইনহিবিট ক্যাটাবলিজম। এন্ড দ্য গ্রোথ হরমোন ইউজ ফ্যাটি অ্যাসিড ফর এনার্জি। আমাদের বডির যে এনার্জি গুলো থাকে সাধারণত কি প্রোটিন এন্ড কার্বোহাইড্রেট থেকে আমরা এগুলো পাই। But in case of growth hormone, what happened? It removes fat cell or fatty acids from the adipose tissue. Adipose tissue তে আমাদের যে growth hormone গুলো ডিপোজিট করে থাকে, adipose tissue তে আমাদের যে ফ্যাট গুলো ডিপোজিট করে থাকে, that fat is mobilized by the growth hormone. So free fatty acid enter into the plasma, and that is used for the energy of our body, and it act as sparer of protein, that it inhibits protein to utilize. So protein deposition or protein synthesis is increased as it used fat for energy and spare protein. That's why it is known as protein sparer hormone. এটা কিন্তু অনেক সময় আমরা জিজ্ঞেস করি বা দেই যে গ্রোথ হরমোনকে কেন প্রোটিন স্পেয়ার হরমোন বলা হচ্ছে। ইট অলসো স্পেয়ার কার্বোহাইড্রেট, হ্যাঁ, এটা কার্বোহাইড্রেটকেও একটু খানিকটা স্পেয়ার করে। তাহলে কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে প্রোটিনকে সিনথেসিস করে, ইনহিবিট ক্যাটাবলিজম অফ দ্য প্রোটিন, এন্ড use করে ফ্যাটকে ইউজ ফর এনার্জি। সো ইট ইজ নোন অ্যাজ প্রোটিন স্পেয়ারার হরমোন। এতটুকু পড়া হয়ে গেছে। এটা ইন জেনারেল আমাদের গ্রোথ হরমোনের ফাংশন। ওই দেখো এডিপোস টিস্যু থেকে মোবিলাইজেশন, লাইপোলাইসিস করে মোবিলাইজেশন অফ দ্য ফ্যাট করছে, তারপরে প্রোটিন সিনথেসিস করছে নিচে, তারপরে কার্টিলেজের উপর আমরা আসছি। কার্টিলেজের উপর এটার ফাংশন লিভারে গ্লুকোজ ইনক্রিজ করে, নিওগ্লুকোজেনেসিস করে, গ্লাইকোজেনোলাইসিস করে, গ্লুকোজ লেভেল অফ দ্য ব্লাড লেভেল অফ দ্য গ্লুকোজ ইনক্রিজ করে। এগুলো হচ্ছে সামারাইজ ফর্ম। তারপরে আসো কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর কি করে, কয়েকটা ফাংশন করে, মাল্টিপল ফাংশন। ওয়ান ইজ ডিক্রিজ গ্লুকোজ আপটেক ইন দ্য টিস্যু এন্ড স্কেলেটাল মাসল এন্ড ফ্যাট। আচ্ছা, মেটাবলিজম কি তোমাদের পড়ানো হয়ে গেছে? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে তো এগুলো বুঝতে হবে না। মেটাবলিজম খুব ভালো করে পড়বে ফর এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজির অনেকটা পোর্শন মেটাবলিজমের উপর, মানে মেটাবলিজমের সাথে কোরিলেট করতে হবে। কেন এই যে গ্লুকোজ বেড়ে যাচ্ছে, কেন গ্লুকোজ বাড়তে হলে মেটাবলিজমের কটা ইফেক্ট হতে হবে? সাপোজ এটা ইউটিলাইজেশন কমে যেতে হবে, নিওগ্লুকোজেনেসিস হতে হবে, গ্লাইকোজেন যেটা স্টোর থাকে সেটা থেকে রিলিজ হতে হবে। এই মেকানিজম গুলো খুব ভালো করে না বুঝলে কিন্তু এন্ডোক্রাইনোলজির ফাংশন বোঝা যাবে না। তাহলে এইটা পড়তে হলে, এন্ডোক্রাইনোলজির ফাংশন বুঝতে হলে, প্রপারলি বুঝতে হলে তোমার মেটাবলিজমের উপর ভালো কনসেপশন থাকতে হবে। তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমে দেখো কি করে, ডিক্রিজ ব্লাড গ্লুকোজ আপটেক, যে utilization of the blood glucose by the cells. It inhibits utilization of the glucose by the cell. কিভাবে? It decrease uptake of glucose in the tissues such as skeletal muscle and fat, আর increase glucose production by the liver. গ্লুকোজ প্রোডাকশন কিভাবে হতে পারে? একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস হতে পারে, যেটা ডিপোজিট করেছিল গ্লুকোজ গুলো। আরেকটা হচ্ছে নিওগ্লুকোজেনেসিস, সিনথেসিস অফ নিউ গ্লুকোজ ফ্রম নন কার্বোহাইড্রেট সোর্স, যে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে ওরা নতুন গ্লুকোজ তৈরি করতে পারে। এন্ড অলসো ইনসুলিন সিক্রেশন,
ইনসুলিন সিক্রেশনও করে গ্রোথ হরমোনটা। Ultimately, growth hormone leads to increased blood glucose level concentration and compensatory increase in insulin secretion. এই জায়গাটা একটা কথা যে গ্রোথ হরমোন ইনডিউস ডায়াবেটিস। ডায়াবেটিস এর মধ্যে আমরা কয়েক রকম ডায়াবেটিস দেখবো। তার মধ্যে একটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যেটা প্যানক্রিয়াসের জন্য হচ্ছে। গ্রোথ হরমোনের জন্য যেটা হচ্ছে সেটা পিটুইটারি ডায়াবেটিস, এন্ড আনাদার ওয়ান ইজ ওটা কি ডায়াবেটিস ইনসিপিটাস, যেটা এডিএইচ এর জন্য হচ্ছে, অলরেডি পড়ে এসছো। তাহলে গ্রোথ হরমোন কি করে লিডস টু ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল, কয়েকটা কারণ বলে দিলাম। সো গ্রোথ হরমোন এখানটায় কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ালে ইনসুলিন সিক্রেশন বাড়ে, আবার ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ে, আবার ইনসুলিন সিক্রেশন করে। So more and more blood glucose level increases, which induce increased secretion of the insulin. So that what happened, ultimately the insulin secretory cells, beta cells of the pancreas become exhausted and it leads to diabetes. এভাবে ডায়াবেটিস হচ্ছে। এগুলো হচ্ছে গ্রোথ হরমোনের ফাংশন। গ্রোথ হরমোন ডিরেক্টলি কাজ করে, ইনডিরেক্টলি কাজ করে। ডিরেক্টলি কাজ করে যেগুলো, ওগুলো বললাম। ইনডিরেক্টলি কি করে, ইট প্রডিউস ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। Insulin like growth factor. Through this insulin like growth factor, that is an intermediate factor, it causes কি করবে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে, মেইনলি স্কেলিটাল সিস্টেমের উপর ফাংশন করে। ইট কজেস ইনক্রিজ লেন্থ অফ দা স্কেলিটাল মাসেল, তারপরে অস্টিওজেনিক সেলস কে ইনক্রিজ করে, ইপিফাইশিয়াল যে গ্রোথটা এটা ইনক্রিজ করে। এইগুলো হচ্ছে গ্রোথ হরমোনের ইনডিরেক্ট ফাংশন। তাহলে এখানে ডিরেক্ট ফাংশন এন্ড ইনডিরেক্ট ফাংশন দুটোই আছে। একটা হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টরের মাধ্যমে, যেটা হচ্ছে ইনডিরেক্ট ফাংশন। ফ্যাট মোবিলাইজেশন মেটাবলিজমে আসো, অলরেডি আমরা বলেই দিয়েছি যে ফ্যাট ইট এনহ্যান্স ফ্যাট ইউটিলাইজেশন and fatty acid released from the adipose tissue. এটা আরেকটা কাজ করে, যেহেতু ফ্যাট ইউটিলাইজেশন করতে থাকে এবং ফ্যাটি অ্যাসিড থেকে এটা কি আনে, মোর এন্ড মোর ফ্যাটি অ্যাসিড কে কি করে, মোবিলাইজেশন ফ্রম দ্য অ্যাডিপোস টিস্যু। সো এই যে ফ্যাটটা অনেক বেশি হলে তখন এটা ইউটিলাইজ হতে পারে না, তখন কি করে, they condense together to form ketone bodies. তাহলে ফ্যাটি অ্যাসিডটা অ্যাসিটাইল কোয়ে হয়ে যায় এবং আলটিমেটলি এটা কিটোন বডিতে কনভার্ট হয়ে যায়, which is toxic to our body. এই জন্য গ্রোথ হরমোনের একটা কিটোজেনিক ইফেক্ট আছে। কিটোজেনিক ইফেক্ট অফ গ্রোথ হরমোন বলে দিলাম। এন্ড গ্রোথ হরমোন আরেকটা ফাংশন আছে। Growth hormone stimulates cartilage and bone growth. It stimulates cartilage and bone growth. Growth hormone increase growth of the skeletal framework. আমাদের যে skeletal framework আছে পুরো বোনস, সেটা গ্রোথ হরমোন ইনক্রিজ করে। তাহলে এই ইনক্রিজটা বিফোর পিউবার্টি আফটার পিউবার্টি হতে পারে। হ্যাঁ, বিফোর পিউবার্টি যেটা হয় সেটা নর্মাল। তখন কি হয়, bone growth stimulated in length, in epiphyseal end, and also in breadth. কিভাবে, পেরিওস্টিয়ামকে এটা osteoblast deposited in the periosteum and thickness of the bone increase. So at the end of the epiphysis, it increases the length of the cartilage and or bone, or in the periosteum it deposit osteoblast, osteoprogenitor cell, বা inhibit osteoclast. তাহলে osteoclast কি করে, osteoblast কি করে বলো দেখি। কথা বলো একজন। Function of osteoblast and function of osteoclast.
দেখো কেউ কথা বলছে না। Anyone? Ma'am, osteoblast help in the bone mineralization, that is more bone activities are deposited on the new bone, and the osteoclast help in the demineralization, that is remove the calcium and the phosphate from the bones. Yes, that is resorption. Yes, ma'am, resorption. The resorption. And osteoblastic and osteoclastic activity inhibited, but osteoblastic activity increases. So mineralization of the bone, increase of the length of the bone, increase thickness of the bone occur, and bone resolve, that is demineralization যেটা ও বললো is decrease. So osteoclastic activity decrease, osteoblastic activity increase, so that thickness of the bone increases. আচ্ছা, এটা এই যে বোনস এর উপর কাজ করছে বা গ্রোথ হরমোনের যে ফাংশন গুলো হচ্ছে, it needs an intermediate substance which is called as somatomedin. Somatomedin, also known as insulin-like growth factor. Absence of somatomedin causes inhibition of bone growth. তার মানে bone growth is not possible if the somatomedin is absent, and somatomedin C is absent in case of African pygmies, and they become dwarf. Their length of the bone is not increased so much, so they become dwarf, and absence of somatomedin C causes Levy-Loren dwarf. এটা কি সবসময় জিজ্ঞেস করা হয় এটা, যে কার্টিলেজের উপর কিভাবে কাজ করে, গ্রোথ হরমোন কি একা কাজ করে না কোনো ইন্টারমিডিয়েট ফ্যাক্টরস বা সাবস্টেন্স দরকার? এটাকে সালফেশন ফ্যাক্টরও বলা হয়। সোমাটোমেডিনকে সালফেশন ফ্যাক্টরও বলা হয়। কেন? দিস কজেস ওই যে সালফার, ফসফেট ডিপোজিশন, ক্যালসিয়াম ডিপোজিশন, all these things deposited in the bones due to presence of somatomedin. So the somatomedin is also called sulfation factors. And absence of somatomedin C, which occur in the African pygmies, is known as Levy-Loren dwarf. এটা হচ্ছে somatomedin C, somatomedin, that is insulin-like growth factor 1, 2 এবং ইনসুলিনের কম্পারিজন। এটা যারা ইন্টারেস্টেড তারা পড়ে নিবে। এবার আসো রেগুলেশন অফ গ্রোথ হরমোন, হাউ দ্য গ্রোথ হরমোন ইজ রেগুলেটেড। তাহলে আমরা জানি যে হাইপোথ্যালামিক রেগুলেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর গ্রোথ হরমোন রেগুলেশন। তাহলে হাইপোথ্যালামিক রেগুলেশন কিভাবে হবে? ওয়ান ইজ গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, and another one is somatostatin, which is growth hormone inhibitory hormone. তাহলে আমরা দেখেছি সবগুলো হরমোনের রিলিজিং হরমোন আছে, বাট that is stimulatory hormone আছে। Only growth hormone and prolactin have inhibitory hormone. So the somatostatin is inhibitory hormone for growth hormone, and these two mainly regulates the growth hormone secretion. If growth hormone releasing hormone causes growth hormones to secrete from the anti-pituitary থেকে এটা growth hormone secrete করতে help করে, and these growth hormone then act in the different tissues, if in the different target cells, and in the liver they causes increase the formation of insulin-like growth factor, especially 1. And this insulin-like growth factor, with the help of growth hormone, causes tissue মানে ফাংশন, টিস্যুর যে ফাংশন গুলো আমরা গ্রোথ হরমোনে দেখলাম সেগুলো হচ্ছে। আচ্ছা, তারপরে আসো, when the increase in growth hormone or increased function of the tissue, that inhibits the growth hormone secretion. Inhibit, দেখো এটা inhibit করছে growth hormone secretion through somatostatin. Somatostatin দিয়ে secretion হচ্ছে। আচ্ছা, ghrelin একটা সাবস্টেন্স আছে which is secreted from the stomach. It also stimulates anti-pituitary to secrete growth hormone.
এই হচ্ছে গ্রোথ হরমোনের হাইপোথ্যালামিক রেগুলেশন। মনে রাখবে গ্রোথ হরমোনের hypothalamic regulation and some substances also controls growth hormone. These substances are stimulatory substance, that is which stimulates growth hormone secretion, and inhibitory substance which inhibits growth hormone secretion. তাহলে stimulatory substances are hypoglycemia, এক নাম্বার hypoglycemia, তারপরে কি ডি, আচ্ছা এমনি আমি বলে যাচ্ছি ইম্পর্টেন্ট যেগুলো, এগুলো একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, তারপরে ফ্রি ফ্যাটি অ্যাসিড যদি কমে যায় প্লাজমা লেভেল, দেন এক্সারসাইজ, ফাস্টিং, এগুলো আগে বলবে। হ্যাঁ, এটা তো আমি বই থেকে চার্ট নিয়েছি, তুমি আগে লিখবে, লিখে নাও। হাইপোগ্লাইসেমিয়া লিখবে, এক্সারসাইজ, ফাস্টিং, তারপরে স্ট্রেসফুল স্টিমুলাই, স্লিপ। লিখো হাইপোগ্লাইসেমিয়া, fasting, hypoglycemia, fasting, exercise, Yes, madam. stressful stimuli, Stimuli. sleep। Yes, madam. দেখা যায় ঘুমানোর 2 ঘন্টা পরে গ্রোথ হরমোন সিক্রেশনটা বেশি হয়। আচ্ছা, এগুলোই আগে বলবে। হ্যাঁ, এগুলো আগে বলবে। আর দেখো স্টিমুলাস দ্যাট ডিক্রিজ সিক্রেশন কি কি? rapid eye movement, sleep, hyperglycemia বা গ্লুকোজ লেভেল ইন দা ব্লাড, আচ্ছা। এটা ইনহিবিট। কর্টিসল, ফ্রি ফ্যাটি অ্যাসিড, গ্রোথ হরমোন নিজে এবং ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, যেগুলো ডিক্রিজিং আছে এগুলো মোটামুটি একই রকম আছে। ইনক্রিজিং এর মধ্যে অতগুলোর মধ্যে না বলে যে কটা বললাম ওটা বলবে। গ্রিলিনের কথা বললাম, ডিক্রিজ যে চারটা দিয়েছি ওটা ওভাবেই থাক, ওভাবেই বলবে। হ্যাঁ, আর আমার ইএম স্লিপ কি বুঝিনি। আর ইএম স্লিপ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এটা আমরা পরে পড়বো, এখন পড়বো না। এটা আমরা নার্ভাস সিস্টেমে যখন পড়বো। স্লিপের অনেকগুলো প্যাটার্ন আছে, স্লিপের অনেকগুলো স্টেজ আছে। হ্যাঁ, ঘুমানোর অনেকগুলো টাইপ আছে এবং স্টেজ আছে। প্রথম কিছুক্ষণ একটা স্টেজে ঘুমানো হয়, যাক ওগুলো আমরা আসবো, নার্ভাস সিস্টেমে পড়বো। আচ্ছা। তাহলে হ্যাঁ, এখন শুধু এটা জেনে রাখো, সব তো এখন একদিনে পড়া যাবে না। আর যতটুকু মানে মেইন জিনিসটা পড়ে আশেপাশে যেগুলো আসে ওগুলো যতটুকু যে জায়গাটায় পড়তে হবে আমরা ওইটুকুই পড়াই ওই জায়গাটায়। আচ্ছা, এবার আসো, ওই যে বললাম গ্রিলিন, এটা স্টমাক থেকে সিক্রেটেড হয় এবং হাইপোথ্যালামাস থেকে কিছুটা সিক্রেটেড হয় অ্যাজ মাগ গ্রোথ হরমোন স্টিমুলেটরি অ্যাক্টিভিটি। তাহলে গ্রিলিন এটাও দেবে। হ্যাঁ, এইটা দেখো, গ্রোথ হরমোন একবারে সিক্রেটেড হয় না, হুট করে একবারে অনেকগুলো গ্রোথ হরমোন সিক্রেটেড হলো না। এটা পালসেটাইল ইন নেচার, মানে কিছুক্ষণ বাড়ে আবার কমে যায়, আবার বাড়ে আবার কমে যায়। এখানে দেখো সবচেয়ে বেশি স্ট্রেনাস এক্সারসাইজ, এই জন্য বললাম যে আগে এক্সারসাইজ বলবে, ফাস্টিং বলবে, স্লিপ বলবে। এই স্ট্রেনাস এক্সারসাইজ যখন করা হয় ম্যাক্সিমাম গ্রোথ হরমোন তখন সিক্রেটেড হয়, এবং সেটা দেখা যায় যে 12 নুনে মানুষ ওই সময়টায় সবচেয়ে বেশি কাজ করে। সেটা একটা লেবারই হোক, একজন গৃহিণী হোক, আরেকজন যে কাজই করুক না কেন, তারা ওই সময়টা
দেখা যায় অনেক তাদের যে ফাংশন গুলো ডেইলি লাইফের জন্য সেগুলো করে, অথবা যারা এক্সারসাইজ করে, যারা প্লেয়ার, ওরাও দেখা যায় যে ওই সময়টায় করে। এবং ওই সময়টা এটা নিচের যেটা সেটা হচ্ছে ডায়ানাল ভেরিয়েশন, মানে হচ্ছে রাত দিনের মধ্যে কখন চেঞ্জ হবে, এটাকে বলা হয় ডায়ানাল ভেরিয়েশন। আমরা কর্টিসলে পাবো, গ্রোথ হরমোনে পাচ্ছি, স্লিপে আছে, যাই হোক অনেকগুলো জিনিসে এই ডায়ানাল ভেরিয়েশনটা আছে। তাহলে এই স্ট্রেনাস এক্সারসাইজে দেখো ম্যাক্সিমাম গ্রোথ হরমোন সিক্রেটেড হয়, তারপরে এটা কমে যায়। আরো একটা কিসে হতে পারে, স্লিপে। স্লিপে 2 ঘন্টা পরে মিড নাইটে সাধারণত এটা বাড়ে। আর যদি ডায়ানাল ভেরিয়েশন নিচের দেখো, ঠিক একই রকম 12 নুনে সবচেয়ে বাড়ছে, তারপর আবার মিড নাইটে, এই দুটো সময় বাড়ছে, আর বাকিটা একই রকম থাকছে। এটা হচ্ছে পালসেটাইল সিক্রেশন অফ দা গ্রোথ হরমোন। এবার আসো অ্যাবনর্মালিটিস অফ দ্য গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন অ্যাবনর্মালিটিস হলে কি হবে? তাহলে অ্যাবনর্মালিটিস এর মধ্যে আমরা কি বুঝবো? গ্রোথ হরমোন মানে একটা হরমোন বাড়বে অথবা কমবে। যদি নর্মাল থাকলে তো নর্মালি আছে, কিন্তু যদি বেড়ে যায় তখন কি হবে, আর যদি কমে যায় তখন কি হবে? ইফ দ্য গ্রোথ হরমোন ইজ সিক্রেটেড বিফোর পিউবার্টি হিউজ অ্যামাউন্ট অর বিফোর পিউবার্টি স্মল অ্যামাউন্ট, তাহলে যদি বিফোর পিউবার্টি এটা কি হবে, গ্রোথ হরমোন ডিক্রিজ গ্রোথ হরমোন সিক্রেশন। হাইপোসিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন causes dwarfism. যদি সিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন ডিক্রিজ করে সেটা বলা হচ্ছে যে ডুয়ারফিজম। ডুয়ারফিজম কি? শর্ট স্টান্টেড গ্রোথ, শর্ট স্টেচার, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হচ্ছে ডুয়ারফের ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এখানে কি হবে, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন ডেফিসিয়েন্সি হতে পারে। এই ডুয়ারফিজম 3টা কারণে মেইনলি। একটা হচ্ছে এটাকে বলা হয় গ্রোথ হরমোন এক্সিস। এই পুরো এক্সিসের মধ্যে গ্রোথ হরমোন সিক্রেশনের যে এক্সিসটা থাকে তার মধ্যে ডেফিসিয়েন্ট। একটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। হ্যাঁ, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যদি গোনাডোট্রপিন হলো কেন, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন হবে। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যদি ডিক্রিজ করে, গ্রোথ হরমোন নিজে যদি ডিক্রিজ হয়, হ্যাঁ, গ্রোথ হরমোন তাহলে গ্রোথ হরমোন নিজে যদি GHRH তাহলে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন যদি সিক্রেটেড না হয়, কম হয়, or growth hormone is itself is reduced, এটা যদি কম হয়, অথবা IGF যদি কম হয়, তাহলে এতগুলো জিনিস যদি কম হয় তখন দেখা যায় হাইপোসিক্রেশন অফ গ্রোথ হরমোন হচ্ছে। আচ্ছা, ডিফারেন্স বিটুইন ডুয়ার্ফ এন্ড কিটিন বেবি। এই যে শর্ট স্ট্রেচার বললাম, স্ট্রেচার যেটা শর্ট স্ট্রেচার হলো সেটা কি হবে, আরো অনেক কারণেই হতে পারে। অনেক কারণেই হতে পারে, তার মধ্যে এন্ডোক্রাইনের জন্য যেটা আমরা বলছি সেটা কি, এন্ডোক্রাইনের জন্য যেটা, এন্ডোক্রাইন না, অনেক আরো এন্ডোক্রাইন কজ আছে। আমরা যেটা কিটিন বেবি, মানে কিটিনিজম কেন হচ্ছে বলো তো? কিটিনিজম কি? ডুয়ার্ফ বেবি, কিটিন বেবি, কিটিন বেবি কেন হচ্ছে? আচ্ছা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ তো না?
হ্যালো হ্যালো জি ম্যাডাম শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে কেটিনিজম হচ্ছে ডিক্রিজ অর ল্যাক অফ থাইরয়েড হরমোন। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে, একটা গ্রোথ হরমোনের জন্য, গ্রোথ হরমোনের হাইপোসিক্রেশনের জন্য হচ্ছে ডুয়ার্ফ, আর কেটিন বেবি কার জন্য হচ্ছে হাইপোসিক্রেশন অফ থাইরয়েড হরমোন। থাইরয়েড হরমোন, দ্যাট ইজ গ্রোথ হরমোন T3 T4 এর জন্য। ডুয়ার্ফদের কি হয়, প্রপোর্শনেট গ্রোথ থাকে, গ্রোথটা প্রপোর্শনেট, যে গ্রোথটা হবে, যেমন ধরো হাতের যদি আমরা ধরি, তাহলে যেটা যে রেডিয়াস, আলনা এবং হিউমারাস, এগুলোর সব প্রপোর্শন ঠিক থাকবে, অথবা সফট টিস্যু, হার্ড টিস্যুর প্রপোর্শনটা ঠিক থাকবে। বাট ইন কেস অফ কিটিন বেবি, সফট টিস্যু ডিসপ্রপোর্শন ইজ দেয়ার। সফট টিস্যু ডিসপ্রপোর্শন কিরকম হবে, পট বেলি, অ্যাবডোমেনটা ঝুলে পড়বে, হ্যাঁ, পট বেলি, অথবা ইয়ে হবে, অনেক ফ্যাট ডিপোজিট করবে, অ্যান্ড প্রোট্রুডেড টাংটা প্রোট্রুডেড হবে। এটা হচ্ছে সফট টিস্যু ডিসপ্রপোর্শন ইন কিটিন বেবি। এরপরে আসে লুক, দেখলেই তোমার দুটো বেবির যখন ঘরে ঢোকে তখনই তুমি দেখতে পারবে, দেখেই তুমি চিনতে পারবে কিটিন কিরকম হবে, ইডিয়েটিক লুক। তাহলে ইডিয়েটিক লুককে আমরা কিভাবে আইডেন্টিফাই করব, একটা হচ্ছে প্রোট্রুডেড টাং থাকবে, স্যালাইভেশন অ্যাট দ্য অ্যাঙ্গেল অফ দ্য মাউথ, এগুলো সব মিলিয়ে ওর কি থাকবে, ইডিয়েটিক লুক। আর ডুয়ার্ফ বেবি নর্মাল লুক। তারপরে আইকিউ যদি আসো, ডুয়ার্ফ বেবি নর্মাল আইকিউ, এন্ড কিটিন বেবি কি, কিটিন বেবিতে হবে আইকিউটা ডেফিসিট হবে, কম হবে। এই হচ্ছে হাইপোসিক্রেশন অফ থাইরয়েড হরমোন, ডুয়ার্ফিজম হবে। আর হাইপার সিক্রেশন অফ থাইরয়েড, সরি, গ্রোথ হরমোন, নট থাইরয়েড হরমোন, গ্রোথ হরমোন। হাইপার সিক্রেশন কি হবে, বিফোর পিউবার্টি এন্ড আফটার পিউবার্টি। বিফোর পিউবার্টি যদি হয়, বিফোর ফিউশন অফ ইপিফাইসিস উইথ ডায়াফাইসিস, ডায়াফাইসিস আর ইপিফাইসিস এর মধ্যে যদি ফিউশন না হয়, তখন যদি হাইপার সিক্রেশন হয়, সেটা হবে জাইগান্টিজম। জাইগান্টিজমে কি হতে পারে, একটা মানুষকে জায়ান্ট বলা হয়, হ্যাঁ, তাদের 8 ফিটেরও বেশি তার ইয়ে থাকবে, হাইট, এবং সবগুলো অর্গান বড় বড় থাকবে। একটা জাইগান্টিজম আমি দেখেছিলাম ইয়েতে, বিএসএমএম তে, ওখানে ওরকম 8 ফিটেরও বেশি তার হাইট ছিল। আচ্ছা, ওর জন্য স্পেশাল খাট বানাতে হয়েছিল মনে হয়, আমার যতটুকু মনে পড়ে। তারপরে আসো এবার হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন আফটার পিউবার্টি। তাহলে বিফোর পিউবার্টি হলো জাইগান্টিজম, এদের কি থাকবে, সবকিছুই হাইটটা এত থাকবে বললাম, সব বড় বড় থাকবে, এনলার্জ ফিট, এনলার্জ হ্যান্ড, এনলার্জ অল দ্য বোনস। ইভেন যদি অটোপসির পরে দেখা যায় হেপাটোমেগালি, তার সব যত অর্গান গুলো আছে সবগুলোই বড়। আর অ্যাক্রোমেগালি কি হবে, অ্যাক্রোমেগালি আফটার ফিউশন অফ দ্য এপিফাইসিস উইথ ডায়াফাইসিস, মানে অ্যাডোলেসেন্স এর পরে, আফটার পিউবার্টি যদি হয় হাইপার সিক্রেশন অফ দ্য গ্রোথ হরমোন, ইন দ্যাট কেস ইট ইজ অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি কেন বলা হচ্ছে, এখানে জাইগান্টিজমের যেমন সব অর্গান গুলি বড় হচ্ছে, ফিমার, লেন্থ সবই বড় হচ্ছে, কিন্তু এখানে কি হবে, স্পেশালি অ্যাক্রাল পার্টস, অ্যাক্রোমেগালি আসছে অ্যাক্রাল পার্টস অফ দ্য বডি। অ্যাক্রাল পার্টস মানে হচ্ছে পেরিফেরাল পার্টস, মেগালি মানে বড়, অ্যাক্রোমেগালি দ্যাট ইজ পেরিফেরাল পোর্শন অফ দ্য body is increased, that is hands and feet, especially hands and feet increases, and membranous bones increases. এখানে membranous bones গুলো কি কি, আমাদের membranous bones এর এক্সাম্পল বলো, বলো এনিওয়ান, দেখো কেউ কথা বলে না।
এটা একটা প্রবলেম। Cranium, nose. ইয়েস, ক্র্যানিয়াম অ্যান্ড স্টার্নাম, রিপস, এগুলো তো না। তো আসো এই বোনস গুলোর গ্রোথ হবে যেহেতু epiphyseal plate or diaphysis with epiphysis or shaft with epiphysis is fused, so increase membranous bones. তাহলে increase not number, increase their length, length, breadth, thickness, all these increases. তাহলে এই পয়েন্ট গুলো আমরা জানতে চাই, প্রায়শই এই পয়েন্ট গুলো আমরা জানতে চাই এবং জিজ্ঞেস করা হয় ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাক্রোমেগালি। তাহলে প্রথম বলবে অ্যাক্রাল পার্টস অফ দা বডি, দ্যাট ইজ ফিটস অ্যান্ড হ্যান্ডস, যে বোনস গুলো থাকে, এনলার্জমেন্ট অফ দা ফিটস অ্যান্ড হ্যান্ডস। তারপরে আসো উপর থেকে, ক্র্যানিয়াল বোনস এর একদম উপর থেকে আসবে ফ্রন্টাল বোজিং, দ্যাট ইজ বোজেস অফ দা ফোরহেড, এই যে ফোরহেড গুলো উঁচু হয়ে যাবে। তারপরে আসবে সুপ্রা অরবিটাল রিচ, দ্যাট ইজ অ্যাবাভ আই, দ্যাট ইজ ব্রো। হ্যাঁ, এখানে যে প্রমিনেন্ট সুপ্রা অরবিটাল রিচ, তাহলে ফ্রন্টাল বোজিং and supraorbital ridge prominent, then broad nose twice than normal, আর thickness of lips, এখানে আমি লেখা নেই। তারপরে আসো lower jaw protruded, protrusion of the lower jaw which is known as prognathism। আর একটা ভার্টিব্রাতে যখন হয় তখন কি হয়, these vertebra become কাইফোসিস বলা হয়। হ্যাঁ, ভার্টিব্রা গুলো সামনের দিকে প্রট্রুডেড হয়ে যায়, বেড়ে যায় বা ডিফর্ম হয়ে যায়, সো দ্যাট ইট কজেস কাইফোসিস, দ্যাট ইজ হাঞ্চব্যাক, মানে কুঁজো হয়ে যাওয়া। এবং এই ফিচার গুলো কখন হবে, ইনক্রিজ সিক্রেশন অফ গ্রোথ হরমোন আফটার পিউবার্টি, আফটার পিউবার্টিতে এই ফিচার গুলো আমরা পাবো। মুভ করে না কেন? কোথায়? ঝামেলা করতেছে। আচ্ছা, আর তো বোধহয় নাই অবশেষ না। ADHR, আচ্ছা থাক, বাদ দে, আমি বলে দিচ্ছি, মুখে বলছি এটা লিখো, আমার ল্যাপটপটা একটু ঝামেলা করছে। তাহলে পোস্টারিয়র পিটুইটারি, এন্টারিয়র পিটুইটারি কিন্তু শেষ, আমরা সবগুলো জিনিস পড়ে ফেললাম। এবার পোস্টারিয়র পিটুইটারি আসো, দুটো হরমোন সিক্রেটেড, ADH and oxytocin. These two hormones secreted, not actually secreted, stored in the posterior pituitary, which is secreted from the supraoptic and paraventricular nucleus of the hypothalamus and stored in the posterior pituitary. And when the impulse goes to the posterior pituitary, the hormone is released. ADH এর ফাংশন কি? ADH এর ফাংশন আমরা কিন্তু কিডনিতে পড়ে এসেছি, কিডনি পড়া হয়ে গেছে না? তাহলে ADH এর ফাংশন হচ্ছে reabsorption of water from the collecting tubule, collecting duct and late distal convoluted tubule. Distal convoluted tubule এর শেষের দিক থেকে হয়। হ্যাঁ, late distal convoluted tubule, collecting duct, এইগুলো জায়গা থেকে ওয়াটার রিঅ্যাবজর্ব হয়। কিভাবে, মেকানিজম কি? ADH যখন সিক্রেটেড হয়, দে কজ aquaporine formation or stimulation of aquaporine. Aquaporine ki? Water channel. Aquaporine of these cells, they are stimulated or formed, and through this aquaporine water is reabsorbed. This is the mechanism of action of
ADH and function of ADH. অক্সিটোসিন কি আমরা আরো পরে আরো বেশি করে পড়বো অক্সিটোসিন। এখন এইটুকুই জানো যে অক্সিটোসিন ইজ কজেস দুটো এফেক্ট, একটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডের উপর, আরেকটা হচ্ছে ইউটেরাসের উপর। ইউটেরাসের উপর কি হয়, যখন ইউটেরাসটা প্রেগনেন্ট ইউটেরাস লেবারে যায় বা চাইল্ড বার্থের সময়, ইট কজেস কন্ট্রাকশন অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস ইন লেবার। তিনটা কথাই বলতে হবে, কন্ট্রাকশন অফ দ্য pregnant uterus, remember this, not all through the pregnancy. Contraction of the pregnant uterus during labor or during childbirth, তখনই এটা কাজ করে। তোমরা উত্তর দাও contraction of the uterus. Contraction of the uterus is wrong answer. কখন বলতে হবে contraction of the uterus? During pregnancy or pregnant uterus during labor. লেবারের সময় যখন প্রেগনেন্ট ইউটেরাস বেবি এক্সপেল হওয়ার জন্য ওটা কন্ট্রাক্ট করে এন্ড সার্ভিক্সের যে ওপেনিং সেটা ওপেন হয়ে যায়, তখনই শুধু অক্সিটোসিন কাজ করে। আর একটা করে মায়োএপিথেলিয়াল সেলস অর মায়োএপিথেলিয়াল টিস্যু অফ দ্য mammary gland during lactation to milk lay down or milk ejection. যখন বেবিকে মা নার্সিং করে, যখন বেবিকে ফিডিং করে, তখন কি হয়, মায়োএপিথেলিয়াল যে সেলস গুলো আছে ইন দা mammary gland, they contract and ejection of the milk or milk lay down occur. So এই দুটা ইম্পর্টেন্ট ফাংশন অফ অক্সিটোসিন। posterior pituitary anterior pituitary দুটোই কমপ্লিট। আমরা নেক্সটে চলে যাব, থাইরয়েড হয় নাই না? না ম্যাডাম। আমরা থাইরয়েড হরমোনে চলে যাব। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, যখন হরমোন পড়বে একদম এখনই কিন্তু নোট করে ফেলবে, এটা মনে রাখো, এন্ডোক্রাইনোলজি এন্ড নার্ভাস সিস্টেম কিন্তু একদম পরীক্ষার আগে ছাড়া আর পড়তে পারবে না। কেন আমি হিসাবটা বলে দিচ্ছি, যখনই আমরা নার্ভাস সিস্টেম শেষ করব তখনই আমরা কিন্তু একদম প্রফের কাছাকাছি চলে যাব সময়। ওই সময় তোমার দেখা যাবে 3 মাস 2 মাস বা 4 মাস টাইম থাকে। ওই সময় তুমি আবার ব্লাড, জিপি এগুলো যেগুলো পড়ে এসছো এগুলো কিন্তু অলমোস্ট ভুলে গেছো, এবং প্রথম দিকের পড়া তো অনেকটাই বোঝা যায়নি। এখন যখন সেকেন্ড টাইম পড়বে তখন দেখবে যে তুমি কি কি বোঝোনি সেটা বুঝতে পারবে। সুতরাং তখন ওইগুলো পড়তে হবে পরীক্ষার জন্য। পরীক্ষার সময়টা চলে আসবে, পরীক্ষার জন্য ওগুলো স্টার্ট করতে হবে। ওগুলো রিভিশন দিতে দিতে দেখবে পরীক্ষা প্রায় চলে এসছে, তখন এন্ডোক্রাইনোলজি এন্ড নার্ভাস সিস্টেম নিয়ে সেকেন্ড টাইম ভালো করে পড়ার সময় কিন্তু আর থাকবে না। সুতরাং এই দুটা সিস্টেম এখনই ভালো করে পড়তে হবে। এন্ডোক্রাইনের নোট করবে, আমি তো দিয়েছি সাপ্লাই, তারপরেও নিজেরা আবার কিছু করবে যখন পড়বে। আমি তো সব তো আর বইয়ের জিনিস দেওয়া যায় না, কিন্তু বইটা তো একটু পড়তে হবে। যেটা করবে এন্ডোক্রাইনোলজি পড়বে যখন, তখন খেয়াল রাখবে কিভাবে পড়বে। এটা পড়ার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমে হরমোনটার নাম, হরমোনটা কি ধরনের হরমোন, প্রোটিন হরমোন বা আমরা কেমিক্যালি যে ইয়ে পাবো ক্লাসিফিকেশন, প্রোটিন হরমোন, তারপরে ইয়ে কি যেন টাইরোসিন ডেরিভেটিভ হরমোন অথবা স্টেরয়েড হরমোন, কোন গ্রুপের হরমোন সেটা দিয়ে দিতে হবে যে এটা এই গ্রুপের হরমোন। তারপরে তার রিসেপ্টর কিভাবে কাজ করে, তারপরে আসবে তার ফাংশন, তারপরে তার মেটাবলিজম, মানে ফাংশন হলো, ফাংশন হওয়ার পর কোন জায়গাটা মেটাবলাইজড হয়ে যাচ্ছে, লিভার, কিডনি, যেটাই হোক, স্কিন। তারপরে আসবে অ্যাবনর্মালিটিস অফ দা রেগুলেশন। মেটাবলিজমের পরে আসবে রেগুলেশন, কিভাবে হরমোনটা রেগুলেট হয়। রেগুলেশনের পরে আসবে তোমার হাইপার অর হাইপোসিক্রেশন অথবা অ্যাবনর্মালিটিস অফ গ্ল্যান্ড। আচ্ছা, এখানে একটা প্যান হাইপোপিটিউটারিজম বাদ চলে গিয়েছিল। কাকে বলে? যখন থাইরয়েড গ্ল্যান্ড বা পিটুইটারি গ্ল্যান্ড
অ্যাজ এ হোল ডিস্ট্রয় হয়ে যায় অথবা তার সিক্রেশন কমে যায়, তখন প্যানহাইপোপিটিউটারিজম হয়। এবং এটা হলে কি হয়, সবগুলো হরমোনই কমে যাবে, পিটিউটারি থেকে সবগুলো হরমোনই কমে যাবে। এবং এটা দেখা যায় যে কেন হচ্ছে, সাধারণত পিটিউটারি টিউমার, যেটা আস্তে আস্তে বা র্যাপিডলি হোক আর স্লোলি হোক বড় হয়ে যেটা পিটিউটারি গ্ল্যান্ডকে ডিস্ট্রয় করে দেয়। আচ্ছা, এই গেল আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, এবং বললাম যে একটা গ্ল্যান্ডের হরমোন কিভাবে করবে। এখন কোনো তোমাদের যেটা বলার, রেসপিরেশন শেষ হয়ে গেছে, রেসপিরেশন পড়বে, কার্ডিওভাস্কুলার সিস্টেমে কিন্তু অনেক ভুল করেছো, বিশেষ করে ব্যারোরিসেপ্টর মেকানিজম। আমি বুঝলাম না কেন ব্যারোরিসেপ্টর মেকানিজমের ম্যাক্সিমাম ভুল করেছো, বা ম্যাক্সিমাম না, অনেকেই ভুল করেছো। সেটা হচ্ছে ব্যারোরিসেপ্টর মেকানিজমের যে ছবিটা আঁকতে বলেছিল, ওটা কোন ছবিটা হবে? হার্ট আর মেডুলা থেকে ভেগাস আর নার্ভ গ্লোসোফ্যারিঞ্জিয়াল দিয়ে যেটা যাচ্ছে, ভেগাস, তাই তো? অ্যাortic arch, তারপর ক্যারোটিড সাইনাস, ওখানে যে এগুলো রিসেপ্টর গুলো থাকে দেখানো। ওটা মানে আর্চ অফ দা ওটা আর কমন ক্যারোটিড আর্টারি, ওই ছবিটা। তোমরা ওটা কি দিয়েছো ছবি সব? ওটা কি দিয়েছো? ম্যাক্সিমাম এটা ভুল করেছো, আমি জানি না কেন। কারণ এটা তো আমার মনে হয় আমি পড়ে দিয়েছিলাম ছবি টবি সহ ভালো করে। হ্যাঁ, তো কেন এটা, তাহলে কি পড়াশোনা কিছুই করছো না? তোমরা আইটেম দেওয়ার পরে কিন্তু আমি নিয়েছি, তার মানে আইটেমেও তোমরা ওটা পড়োনি, তাই না? এখন রেসপিরেশনে এগুলো পড়বে, আমি সব মার্ক করে পরে একটা ওই যে খোলার পরে যে ক্লাসটা হবে তখন আমি বলে দেবো কোনখানে কে কোথায় ভুল করেছো, আর জেনারেল যেগুলো ভুল করেছো। ম্যাডাম আমরা কোয়েশ্চেনটা বুঝতে ভুল করে ফেলেছি, ফ্লোচার্ট দিয়ে ফেলেছি। Yes, ma'am. হ্যাঁ, Same happened. তাহলে কোশ্চেন ভুল করা মানে পড়াশোনা ক্লিয়ার হয়নি। এই ছবিটা হবে, এটা ইয়েরটা কই, গাইটারটা, 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 হ্যাঁ এই যে এটা, যেটা আর্চ অফ দা ওটা, আর না গাইটারটা, এটা না, গাইটারটা দেখো। আচ্ছা যাক, ওই ছবিটা আর্চ অফ দা ওটা আর বাইফার্কেশন অফ দা কমন ক্যারোটিড আর্টারি, হ্যাঁ ক্যারোটিড সাইনাস, অ্যাওরটিক সাইনাস, এটা রেগুলারই আসে একদম কোশ্চেন। তোমরা কোশ্চেন পেপার গুলো দিয়ে দেখবা, খুব কমনলি এটা আসে। এটা কেন ভুল করলে আমি তো অবাক হয়ে গেলাম। যাক, পরে আরো ভুল যেগুলো আছে, অনেকে একটা কোশ্চেন আনসার করেছো, আরেকটা কোশ্চেন আনসার করোনি, তারপরে সাবমিট করেছো অনেকে 3-4 বার। ঠিক আছে, সবগুলো ডিসকাশন পরে হবে। এখন যেটা পিডিএফ করা শিখবে, আমরা কিন্তু এই হঠাৎ করে আমি পরীক্ষা নিয়েছি, সাডেন পরীক্ষা নিয়ে, মানে আমি নিজে পরীক্ষা নেওয়ার জন্য, এক্সপিরিয়েন্স হওয়ার জন্য, আমি তো আসলে আমি নিজেও জানি না এগুলো। হ্যাঁ, সুতরাং এটা এবং তোমাদেরকেও একটা এক্সপিরিয়েন্স করার জন্য দুটোই আমার মাথায় ছিল যে ঠিক আছে ওরা কেমন করে উত্তর দেয় আর আমি কিভাবে নিই, এই দুটো মিলেই হঠাৎ আমার মাথায় আসছে যাচ্ছে একটা পরীক্ষা, ছোটখাটো একটা পরীক্ষা নিয়ে দেখি, সারপ্রাইজ একটা এক্সাম নিয়ে দেখি কি রিয়াকশনটা, মানে আমার কি রিফ্লেকশন হয়, তোমাদের কি রিফ্লেকশন। হঠাৎ করে ওটা নিয়েছিলাম বলে ওভাবে আমি নিয়েছি। কারণ তোমরা পিডিএফ অনেকেই জানার কথা না, যারা জানো তারা তো ঠিকই আছে। এখন যদি পরবর্তী পরীক্ষা ভালো করতে হয় তখন তোমাদেরকে পিডিএফ হিসাবে আমরা স্যাগ গুলো নিব।
আর এমসিকিউ তো যেভাবে নিয়েছে ওভাবেই, এসএকিউটা পিডিএফ করে তোমাদের পাঠাতে হবে। সুতরাং প্রত্যেকে পিডিএফ করার প্রসেসটা জানবে। যারা জানো তারা অন্যদেরকে জানাবে, আর যারা জানো না তারা যারা জানে তাদের কাছ থেকে শিখে নেবে, ঠিক আছে? এবং আমি কিন্তু রেসপিরেশন পরীক্ষাটা হঠাৎ করেই নেব। আমি এগুলো নাম্বার কালেকশন রেখে দিচ্ছি, পরবর্তীতে কি অবস্থা দাঁড়ায়, আমরা আদৌ অন্য পরীক্ষা নিতে পারি কিনা সেগুলো সব বিবেচনায় হয়তো এই পরীক্ষাগুলো আসবে। এখন যেটাই করি না কেন, রেসপিরেশনটা ছুটির মধ্যে ভালো করে পড়বে, রিটেন ছবি এঁকে, আমার যে নোটগুলো দেয়া আছে ওগুলো দেখে, ফারহানার যে নোটগুলো দেয়া আছে ওগুলো দেখে, ছবি দেখে, বই দেখে পুরো রিটেন কোশ্চেন পিডিএফ কেমন করে তৈরি করে শিখে যাবে। এবং আমি হয়তো হঠাৎই ওরকম ভাবে হঠাৎ করে পরীক্ষা নিব, যেন তোমরা যে সিস্টেমটা হয়ে যাচ্ছে সেটা একদম খুব ভালো করে পড়ে রাখো সব সময়ের জন্য। এটা ম্যাডাম, কি সবাই বুঝতে পারলে ব্যাপারটা? জি ম্যাডাম। ম্যাডাম, আমার এখানে যেটা হয়েছিল যে নেট প্রবলেমের কারণে অনেকটা সময় পর্যন্ত ম্যাডাম কোয়েশ্চেনটাই ডাউন হয়নি, যে কারণে আমার অনেকটা দেরি হয়ে গেছে এই কোয়েশ্চেন দেখে তারপরে এক্সামটা দিতে। তো এরকম প্রবলেম হচ্ছে ম্যাডাম যে আমি কোয়েশ্চেন ডাউন কি হচ্ছে না বলছি, সব জায়গায় সমান সময়ে। সুতরাং পরীক্ষার সময় তোমাদেরকে এমন জায়গা বা এমন ডাটা তোমাদেরকে রাখতে হবে যেগুলোতে তোমার প্রবলেম না হয়। অ্যাটলিস্ট পরীক্ষার সময় এই জিনিসগুলো কেয়ারফুল থাকতে হবে, যে আমি তাহলে ওই ডাটাটা ইউজ করব ওই জায়গাটায়, একটা জায়গায় যেখানে আমার নেটওয়ার্ক ভালো পাওয়া যাচ্ছে, যেখানে ওয়াইফাই কানেকশনই হোক আর ডাটা কানেকশন হোক, যেখানে যাদের ওয়াইফাই আছে তারা যেন ওয়াইফাই এর কাছাকাছি বা ওখান থেকে যেখান থেকে সিগন্যালটা ভালো আসে সেখানটায় বেছে নিতে হবে। হ্যাঁ, পরীক্ষার দিন অ্যাটলিস্ট। এই তাহলে ঠিক আছে। এরপরে আমার ক্লাস আবার কবে আছে? বুধবারে। হ্যালো, কতজন কতজন আছে? ম্যাডাম আজকে সর্বোচ্চ 95 ছিল। 95। আচ্ছা, তাহলে বুধবার দিন ইনশাল্লাহ আমি থাইরয়েড শুরু করব। ওকে ম্যাডাম। আচ্ছা, রাখি তাহলে। খোদা হাফেজ, ভালো থাকো তোমরা, পড়াশোনা করো। ওয়ালাইকুম আসসালাম। চেষ্টা করবো।